নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, আমি বলরাম পাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আপনারা শুনছেন ক্যালকাটা ক্লাসিক রেডিও। আজকে আপনাদের দেবশ্রী ঘোষ মুখার্জির লেখা সখা গল্পটি পাঠ করে শোনাব। লেখিকা দেবশ্রী ঘোষ মুখার্জি সায়েন্স গ্র্যাজুয়েট ও বর্তমানে ম্যানেজমেন্ট প্রফেশনের সাথে যুক্ত। তিনি ছোট থেকেই মূলত সাহিত্য চর্চা করতেন। সেইখান থেকে অলৌকিক গল্পের উপর তার ভালো লাগা সৃষ্টি হয়। ফলে তিনি বেশ কিছু ভৌতিক গল্পও লেখেন এবং তা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও রূপে প্রকাশিত হয়েছে। তার জনপ্রিয় লেখা সখা গল্পটি 24শে নভেম্বর 2023 সালে দ্য ক্যালকাটা মোশনসে প্রকাশিত হয়। আজ সেই গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাব। তবে শুরুতেই বলে রাখি, আমাদের নিবেদন করছেন দ্য ক্যালকাটা পিকচার্স অরিজিনাল। তাহলে আসুন বেশি দেরি না করে শুরু করি গল্প শোনার আসল ঠিকানা ক্যালকাটা ক্লাসিক রেডিওর আজকের গল্প সখা। এই গল্পটা তিতাসের এখন বয়স 36 কি 37 হবে। অল্প বয়সে তিতাস ডাক সাইটে সুন্দরী ছিল। আজ মধ্য 30-এও তাকে দেখে অনেক পুরুষই হৃদয়ে দোলা অনুভব করে। তিতাস ছোটবেলা থেকেই একটু অন্য রকম ছিল। সে গান শুনতে ভালোবাসে, সুন্দর ছবি আঁকতে পারে, কিন্তু তার সব থেকে ভালো লাগে স্বপ্ন দেখতে। অতি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তিতাসের মা যখন মারা যান, তিতাস তখন ক্লাস 6-এ। বাবা স্কুল শিক্ষক। হয়তো সুন্দরী ছিল বলেই তিতাস যখন সবে 18-তে পা দিয়েছে, তার একটা সম্বন্ধ আসে এক সদ্য পাশ করা ডাক্তারের সাথে। তিতাসের বাবা যেন হাতে চাঁদ পায়। অতঃপর তিতাসের ইচ্ছে বা অনিচ্ছাতে তার বিয়ে হয় ডাক্তার আকাশের সাথে। কিন্তু স্বভাবের দিক দিয়ে এই দুটি মানুষ ছিল সম্পূর্ণ বিপরীত ধর্মী। তিতাস স্বপ্ন দেখতে ভালোবাসে, আর আকাশ অ্যাম্বিশিয়াস। মেটেরিয়াল সাকসেস তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সবই ঠিকই ছিল। আকাশ তার সুন্দরী অষ্টাদশ স্ত্রীর রূপে মজে ছিল, কিন্তু সব সময় আকাশের মনে হতো তিতাস ঠিক তার স্ট্যান্ডার্ড না। তিতাসের যখন 20 বছর, তখন তার কোলে আসে আদি, তিতাস আর আকাশের সন্তান। তারপরই সব কিছু আরও পাল্টাতে থাকে। আকাশেরও ব্যস্ততা বাড়তে থাকে, ফলে তিতাসকে দেওয়ার মতো সময় ক্রমশ তার কাছে কমতে থাকে। আর আকাশ ভাবে কী বা কথা বলবে তার এই 12 পাস বউয়ের সাথে। সত্যি বলতে কি, আকাশের আজকাল তিতাসকে নিয়ে পার্টিতে যেতেও কেমন একটা লাগে। তিতাসও নিজেকে মানিয়ে নিতে পারে না ওই পরিবেশে। আর আকাশেরও মনে হয় অত শিক্ষিত লোকজনের মাঝে তিতাস খুবই বেমানান। তিতাস কিন্তু খুব সংবেদনশীল, সে বোঝে সব কিছু, কিন্তু আকাশকে কখনো কিচ্ছু বলে না এই ব্যাপারে। হয়তো সেটা তার অভিমান, বা ছিল শুধু মেনে নেওয়ার অভ্যাস। তিতাস নিজের সমস্ত অভিমান, রাগ, না পাওয়ার দুঃখ ভুলে তার সবটুকু সময় দিয়েছিল আদিকে মানুষ করতে। আর এভাবে কেটে গেল আরও 16-17টা বছর। আদি এখন 11 ক্লাসে পড়ে। বাবার মতোই মেধাবী এবং অ্যাম্বিশিয়াস। সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত। আকাশের ডাক্তারি হিসেবে আরও নামডাক হয়েছে। প্রতি মাসেই কনফারেন্স। তাছাড়াও হায়দ্রাবাদের একটি হাসপাতালের সাথে যুক্ত। সেখানে সপ্তাহে 3 দিন থাকতে হয়। তিতাসের
তাই আজকাল বড্ড একা লাগে। ছেলে স্বামী সবাই নিজের জীবনে এত ব্যস্ত, তার জন্য কারোর একটু সময়ও নেই। তিতাস যেন এই বাড়িটার কেয়ারটেকার মাত্র। মাঝে মাঝে ভাবে, সারাটা জীবন সে যাদের জন্য দিল, প্রতিদান সে আশা করে না, কিন্তু মূল্যটাও কি সে পেল তাদের কাছে? এইসব নানা কারণে তিতাস আজকাল আরও চুপচাপ হয়ে গেছে। বিষণ্ণতার ছাপ তার চেহারায় স্পষ্ট। আকাশের ব্যস্ত জীবনে এইসব বোঝার বা দেখার সময় না থাকলেও আদি বোঝে তার মায়ের একাকিত্ব, কিন্তু তার কাছেও কিছু করার উপায় নেই। যে পড়াশুনো ছেড়ে তো আর মায়ের একাকিত্ব দূর করতে পারে না। কাজেই সেও এড়িয়ে চলে, বুঝেও না বোঝার ভান করে। জীবনটা এভাবেই হয়তো কেটে যেত, যদি না সেদিন হঠাৎ নিউ মার্কেটে এসে তিতাসের স্কুল বান্ধবী মিতার সাথে দেখা না হতো। তিতাসদের এই সল্টলেকের বাড়িটা তার নিজের হাতে সাজানো গোছানো, তাই বাড়ির সব কিছু তিতাস নিজেই দেখে শুনে নেয়। একদিন বাড়ির জন্য নতুন পর্দা কিনবে বলে তিতাস নিউ মার্কেটে গিয়েছিল। ড্রাইভার গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে ফুটপাতে কিছুটা দূরে নামিয়ে দিয়ে আদিকে আনতে চলে যায়। যাই হোক, তিতাস যখন রাস্তা পার করতে যায়, দেখে অনেক লোকজন আর পুলিশ রাস্তার মাঝখানে জটলা করে আছে। কাছে গিয়ে দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাস ধাক্কা মেরে বেরিয়ে গেছে বছর 30-এর একটা ছেলেকে। ছেলেটা রাস্তায় পড়ে প্রচুর রক্ত বেরোচ্ছে। মুখ অবশ্য কিছু বোঝা যাচ্ছে না রক্তে মাখামাখির জন্য। চোখ দুটো খোলা। লোকজন বলছে হয়তো বাঁচানো যাবে না ছেলেটাকে। তিতাস ওখানে থাকতে থাকতেই অ্যাম্বুলেন্স এসে পড়ে। মনটা খুব খারাপ লাগে তিতাসের। মনে মনে বলে, ছেলেটা যেন বেঁচে যায়। অত রক্তারক্তির দৃশ্য তিতাস বেশিক্ষণ দেখতে পারে না, তাই ওখান থেকে এগিয়ে রাস্তা পার করে নিউ মার্কেটে ঢুকে পড়ে। কেনাকাটা করে যখন বেরিয়ে আসছে, তখনই দেখা হয়ে যায় মিতার সাথে। এত বছর পর দেখা হওয়াতে দুজনে খুব আনন্দ পায়। দুই বন্ধুতে একটা ক্যাফেতে বসে চুটিয়ে গল্প করে। তিতাসের অনেক বছর পর মনটা যেন হালকা আর খুশি খুশি লাগে। কথায় কথায় তিতাস জানতে পারে ফেসবুকে তিতাসদের স্কুলের একটা গ্রুপ আছে। ওরা রোজ অনলাইনে আড্ডা দেয়, আবার মাঝে মাঝে সবাই মিলে দেখাও করে। মিতা তিতাসের একাকিত্বের কথা শুনে তাকে বলে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে স্কুলের ওই গ্রুপটায় জয়েন করতে। তিতাসের প্রস্তাবটা মন্দ লাগে না। সেদিন বাড়ি ফিরে সব কাজ সেরে রাতে ঘুমোতে যাওয়ার আগে আদিকে বলে তার স্মার্টফোনটাতে ফেসবুকটা ইনস্টল করে দিতে। আদির ব্যাপারটা খুব ভালো লাগলো, যে মায়েরও একটা জগৎ হবে। তারপর সপ্তাহখানেক বেশ ভালো চলল। তিতাস আদির থেকে একটু একটু করে ফেসবুক শিখে স্কুলের গ্রুপে জয়েন করেছে। রোজ রাতে ডিনারের পর ঘণ্টাখানেক স্কুলের বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা হয়। ফটো দেখে বেশ লাগছিল ব্যাপারটা। তিতাস নিজেও একটা প্রোফাইলে ফটো লাগালো। এরপর একদিন ফেসবুক ওপেন করে দেখে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। পেজটা ওপেন করে দেখে একটা ছেলে, নাম মেঘ, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আদি দেখিয়েছে কি করে অ্যাকসেপ্ট করতে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট। কি জানি কি মনে হলো তিতাসের, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। আর সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো, হাই ফ্রম মেঘ। তারপর টুকটাক কথা বলতে বলতে কিছুদিনের মধ্যেই তিতাসের মেঘের সাথে কথা বলা রোজকার রুটিন হয়ে ওঠে। রোজ রাতে 11টা নাগাদ
তিতাসের কানটা সজাগ হয়ে থাকে কখন মেসেঞ্জারে আওয়াজটা শুনতে পাবে। রাতে তিতাস বহুদিন যাবৎ একা ঘুমোয়, কারণ আকাশের অনেক রাত অবধি কাজ থাকে, তাই নিজের শোবার ঘর আলাদা করে নিয়েছে। ওদিকে আদিও এখন আলাদা ঘরে থাকে, তাই রোজই এই 11টা থেকে ঘন্টা দুয়েক তিতাসের সবচেয়ে ভালো কাটে। চ্যাট করতে করতে জানতে পারে মেঘের ব্যাপারে। মেঘ থাকে ব্যান্ডেলে। বাবা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এখন মেঘ তার মায়ের সাথে থাকে। মেঘ পেশায় ইঞ্জিনিয়ার, সেক্টর 5-এ একটা অফিসে কাজ করে। ওর নাইট ডিউটি, রোজই রাত জাগতে হয়, তাই সকালের দিকে মেসেজ করলে কখনো রিপ্লাই আসে না, কারণ সকালের দিকটা মেঘ ঘুমিয়ে কাটায়। তিতাসেরও সকালে অনেক কাজ থাকে, তাই এমনিও কথা বলার সুযোগ হয় না। আর এই রাতের বেলা শান্তি করে কথা বলার আনন্দটাই আলাদা। মেঘ আর তিতাস সারাদিন ওদের সব ভালো লাগা মন্দ লাগা একে অন্যকে বলে। আসলে তিতাস তার মনের সব কথা মেঘকে বলে, আর মেঘ সব মন দিয়ে শোনে। আজ অবধি জীবনে তিতাস কখনো এমন কোনো মানুষ পায়নি যে তাকে এত ভালো বোঝে। ধীরে ধীরে ওদের সম্পর্কটা যে গভীরতায় পৌঁছায় সেটা মাপা আমার বা আপনার সাধ্যাতীত। এভাবেই প্রায় 6 মাস চলে। তিতাসের মনে এখন অনেক ঝড়। মেঘের কথা সে এক মুহূর্তের জন্য ভুলতে পারে না। নিজের লজ্জা লাগে নিজের কাছে। সে একজনের স্ত্রী, একজনের মা, এইসব কি চলছে তার জীবনে। কিন্তু এটাও সত্যি, এই 2-3টে ঘন্টার জন্যই আজকাল তার সব বিষণ্ণতা কেটে গেছে। সারাটা দিন ওই সময়টার অপেক্ষাতেই থাকে সে। তিতাস ভাবে একটু স্বার্থপর হলে ক্ষতি কি, কিন্তু তিতাসের মনের এই টানাপোড়েন ক্রমশ বাড়তে থাকে। নানা প্রশ্নের উত্তরের অপেক্ষায় বারবার তিতাসে মনের দরজায় কাড়া নাড়তে থাকে। কখনো তিতাসের নিজেকে কেমন অপরাধী লাগে, কখনো মনে হয় সে খুব স্বার্থপর। কিন্তু মেঘকে হারাতেও চায় না তিতাস। এইভাবে কয়েকদিন চলার পর রাতে একদিন চ্যাটিং করতে করতে হঠাৎ মেঘ বলে, তিতাস, যদি কিছু মনে না করো, তোমার একটা ছবি পাঠাবে? খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। এই আবদার শুনে তিতাসের মনের সেই প্রশ্নগুলো তিতাসকে আর শান্ত থাকতে দেয় না। তিতাস মেঘকে জিজ্ঞাসা করে যে তার আর তিতাসের সম্পর্কের নাম কি, কোন অধিকারে সে তিতাসের ছবি চায়। এই প্রশ্নের পর উত্তর আসার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত তিতাসের কাছে একটা যুগের মতো ছিল। কিন্তু মেঘ তিতাসের মনটাকে তিতাসের থেকে ভালো বুঝত, তাই সঙ্গে সঙ্গে চ্যাটে ভেসে ওঠে মেঘের উত্তর, তিতাস, তোমার জীবনে যে সম্পর্কগুলোর নাম আছে তারা তোমাকে সম্পর্কের ওই নামটুকু ছাড়া আর কি দিয়েছে বলতে পারো? মানলাম আমাদের সম্পর্কের নাম দেওয়া কঠিন, কিন্তু নাম ছাড়া কি সম্পর্কের গভীরতা মাপা যায় না তিতাস? যায় তিতাস, যায়। আর আমি জানি তুমিও তা জানো। না হয় আমাদের সম্পর্কের কোনো নাম নেই, কিন্তু নাম দেওয়া সম্পর্কের থেকে আমাদের সম্পর্ক অনেক গভীর, অনেক মধুর। আর আমি একে কোনো নাম দিতে চাই না তিতাস। বাকিটা তোমার উপর। তোমার যদি আমার ব্যাপারে কোনো সন্দেহ থাকে বা নামহীন এই সম্পর্কটা যদি তোমার জীবনে কোনো অসুবিধা সৃষ্টি করে, তাহলে আমি দুঃখিত। তোমার ফটো চেয়ে যদি তোমায় দুঃখ দিয়ে থাকি, তাহলে ক্ষমা করো।
আমি শুধু তোমায় খুশি দেখতে চাই। এই মেসেজটা করেই মেঘ অফলাইন হয়ে যায়। তিতাস তার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যায়, কিন্তু মেঘ ততক্ষণে অফলাইন। তিতাস লেখে, যদি অজান্তে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত, কিন্তু যার সাথে মনের সম্পর্ক তাকেই তো মনের কথা বলা যায়। সেদিন আর মেঘ অনলাইন আসেনি। তিতাসও ভাবে সে আজ মেঘকে অনেক দুঃখ দিয়েছে। ছেলেটাও তো তিতাসের মতোই সেন্সিটিভ। কিন্তু দেখা গেল পরের দিনও তিতাসের সেই মেসেজটা আনডেলিভারিড রয়েছে। তিতাসের মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর দুদিন মেঘকে অনলাইন দেখা গেল না। তিতাসের যেন কোনো কিছুতেই মন লাগছে না। এই 2 দিনে যেন আরো পরিষ্কারভাবে বুঝেছে তিতাস মেঘ আর তার সম্পর্কটা। কিন্তু তিতাস যে চায় তাকে সরি বলতে, তার অভিমান ভাঙাতে। কিন্তু মেঘ তো অনলাইনই আসছে না। তারপর থেকে মন খারাপ নিয়ে তিতাস ফেসবুকে মেঘের প্রোফাইলটা দেখতে লাগলো। খুবই ছিমছাম প্রোফাইলটা, দুটো শুধু প্রোফাইল পিকচার, একটা একা আর অন্যটা এক বয়স্ক মহিলার সাথে। তিতাস মনে মনে ভাবল ইনি হয়তো নিশ্চয়ই মেঘের মা হবেন। প্রোফাইলটা ঘাঁটতে ঘাঁটতে তিতাসের হঠাৎ চোখে পড়ে মেঘের জন্মদিন ঠিক আর 2 দিন পরে। তিতাস মনে মনে ভাবে সেদিন মেঘকে অনেক দুঃখ দিয়ে ফেলেছে। ছেলেটা অভিমানে আর অনলাইনই আসছে না। তিতাস ঠিক করে জন্মদিনে মেঘকে একটা সারপ্রাইজ দেবে। সেদিন মেঘ তিতাসের একটা ছবি চেয়েছিল, তাই তিতাস ওর জন্মদিনে ওর বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ দেবে। 2 দিন পর 6ই এপ্রিল সকাল থেকেই তিতাসের মনটা খুব খুশি খুশি। আজ মেঘের জন্মদিন। তিতাসের থেকে মেঘ 4 বছরের ছোট। তিতাস এই কথাটা তাকে যখন বলেছিল, মেঘ উত্তর দিয়েছিল, বয়স দেখে বন্ধুত্ব হয় না, মন দিয়ে হয়। সত্যি মেঘ আর তিতাসের সম্পর্কটা আত্মিক। সকালবেলা আকাশ আর আদি বেরিয়ে যাওয়ার পর ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে তিতাস চলল ব্যান্ডেলে তার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্মদিনে। রাস্তায় যেতে যেতে তিতাসের মনে অনেক প্রশ্ন, অনেক দ্বিধার ঝড় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু মেঘের ছবিটা মনে ভেসে উঠতে সব ঝড় যেন শান্ত হয়ে যাচ্ছিল। অবশেষে ঘন্টা 2 পরে তিতাস ব্যান্ডেলে পৌঁছালো। মেঘ বলেছিল ওদের বাড়ি রায়বাজার বলে একটা এলাকায়। জায়গাটা ছোট, তাই গাড়ি থেকে নেমে কয়েকজনকে জিজ্ঞাসা করতে মেঘদের বাড়ির হদিশ পেয়ে গেল তিতাস। মেঘের বাড়ির কাছে পৌঁছে তিতাসের হৃদস্পন্দনটা যেন দ্বিগুণ হয়ে গেল। একবার ভাবল চলে যাবে। মেঘ যদি রাগ করে তাকে এইভাবে না বলে আসার জন্য। তারপর অতি কষ্টে সাহস সঞ্চয় করে বাড়ির সামনে গেল। ছিমছাম একতলা বাড়ি, সামনে কয়েকটা ফুল গাছ, একটা বসার জায়গা। বাড়িটা বেশ লাগলো তিতাসের। বাড়ির কাছে এসে ড্রাইভারকে গাড়িতে অপেক্ষা করতে বলে তিতাস বাগানের ভিতর দিয়ে গ্রিলের গেটটার কাছে পৌঁছে কলিং বেলটা বাজালো। প্রথমবার কোনো সাড়া না পেয়ে আরও একবার বাজালো। মনে মনে ভাবল নাইট ডিউটি করে মেঘ হয়তো ঘুমোচ্ছে, ওর মাও হয়তো ছেলের জন্য রাত জেগে এখনো উঠতে পারেনি ঘুম থেকে। কিন্তু এবার বছর 50-এর এক ভদ্র মহিলা জিজ্ঞাসা করলেন, কাকে চাই? আমি মেঘের বন্ধু তিতাস, ওর জন্মদিনে ওকে শুভেচ্ছা জানাতে এসেছি। কথাটা শুনে মায়াদেবী একটু অপ্রস্তুত হয়ে
গেট খুলে তিতাসকে ভিতরে আসতে বলে। তিতাসও মায়া দেবীর এরকম আচরণ দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল। ভাবল মায়া দেবী নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবে নেননি, আর হয়তো সেটাই স্বাভাবিক। মায়াদেবী তাকে ড্রয়িং রুমে বসতে বলে ভিতরে গেলেন। তিতাস আজ মেঘের জন্য একটা হাত ঘড়ি আর একটা হলুদ গোলাপ এনেছে। ওগুলো পাশের টেবিলে রেখে তিতাস ঘরটা দেখতে লাগলো। দেওয়ালে অনেকগুলো মেঘের তোলা ছবি, ছবির নিচে মেঘের সই করা। মেঘ বলেছিল ওর ফটোগ্রাফির নেশা, মাঝে মাঝেই ফটো তোলার জন্য এদিক ওদিকে যায় একটা ফটোগ্রাফি গ্রুপের সাথে। ফটো দেখতে দেখতে তিতাসের চোখে পড়ে ড্রয়িং রুমের পাশে আর একটা রুম। এই ঘরটার দেওয়ালেও দেওয়াল ভর্তি ফটো। তিতাসের মন বলে এটাই মেঘের রুম। কিছু না ভেবে ঢুকে পড়ে তিতাস রুমটাতে। 3টি দেওয়াল ভর্তি মেঘের ফটোগ্রাফি, আর চতুর্থ দেওয়ালে একটাই ফটো। তিতাসের ওই ফটোটার দিকে চোখ পড়তেই চোখের সামনে অন্ধকার হয়ে আসে। মাটিতে লুটিয়ে পড়ে যায় তিতাস। জ্ঞান ফিরে দেখে ওই ঘরের বিছানায় শুয়ে আছে তিতাস। পাশে মেঘের মা মায়াদেবী। মায়াদেবীর চোখ দুটো ছলছল করছে। সামনের দেওয়ালে মেঘের একটা বড় ছবি, তাতে মেঘের প্রিয় হলুদ গোলাপের একটা মালা পরানো। সামনের টেবিলে একটা প্লেটে মিষ্টি আর জল রাখা। তিতাসের এখনো বিস্ময় কাটেনি। তিতাস কি এতদিন স্বপ্ন দেখছিল, নাকি এটা একটা দুঃস্বপ্ন? গলা ফেটে কান্না আসছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। তিতাস কোনো রকমে উঠে বসল। মায়াদেবী তিতাসের হাতটা ধরে বলেন, জানি না তুমি মেঘকে কতদিন চেনো বা কিভাবে চিনলে, তবে এটুকু বুঝতে পারছি বেশ কিছুদিন তোমাদের যোগাযোগ ছিল না। নয়তো এত বড় সর্বনাশের কথা নিশ্চয়ই জানতে। ভগবান আমার থেকে সবটুকু কেড়ে নিয়েছে। তিতাস এবার নিজেকে একটু সামলে নিয়ে জিজ্ঞাসা করে, কবে হলো এই দুর্ঘটনা? মায়াদেবী বলেন, আজ থেকে প্রায় 6 মাস আগে। মেঘের একটা অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় মেঘ। বলতে বলতে গলা ধরে আসে মায়াদেবীর। বলেন, আজ আমার মেঘের 32 বছর হলো। বুড়ো মাটার কথা একবারও ভাবল না, চলে গেল আমায় ছেড়ে। আর তিতাস, সে বুঝতে পারে না কি বলবে। মেঘের যদি 6 মাস আগে মৃত্যু হয়, তাহলে এতদিন সে কার সাথে কথা বলছিল? মাথাটা ঘুরতে থাকে তিতাসের। মায়াদেবীকে সান্ত্বনা দেবার মতো অবস্থা তারও যে নেই। হলুদ গোলাপগুলো মেঘের ছবির সামনে রেখে দেয়। ফোনটা বের করে ড্রাইভারকে ডাকতে গিয়ে দেখে সকাল থেকে তাড়াহুড়ে ফোনটা অন করেনি। কোনো মতে মায়াদেবীকে বলে দরজার কাছে গিয়ে ড্রাইভারকে পেয়ে যায়। গাড়িতে উঠে পড়ে তিতাস। মেঘের বাড়িটা আস্তে আস্তে চোখের আড়াল হয়। তিতাস ফোনটা অন করে। ফোনটা অন হতেই দেখে মেঘের মেসেজ। আজ সকাল থেকে মেসেজ করেছে বেশ কয়েকটা। হাতটা কাঁপতে থাকে তিতাসের। কোনো মতে মেসেজগুলো ওপেন করে। মেঘ লিখেছে, তিতাস, আমি তোমার মন পড়তে পারি। আমি জানি তুমি আমার বাড়ি যাচ্ছ। যেও না তিতাস, তোমাকে দুঃখ দিতে চাই না আমি। তুমি কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়। তখন তিতাসের চোখের কোণায় জমে ওঠা বাষ্প ওর ভয়ের থেকে অনেক বেশি ছিল। তিতাস টাইপ করে, মেঘ, কেন করলে তুমি এরকম আমার সাথে?
কি ক্ষতি করেছিলাম আমি তোমার? সঙ্গে সঙ্গে মেঘের প্রোফাইলে দেখায় টাইপিং। তিতাসের সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। মেঘ লেখে, তিতাস, আমি তোমাকে ভয় দেখাতে বা দুঃখ দিতে চাইনি, শুধু তোমায় ভালোবেসে ফেলেছিলাম। যেদিন তুমি নিউ মার্কেটে গিয়েছিলে সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়। একটা গাড়ি পিছন থেকে ধাক্কা মারে আমায়। অনেক রক্ত বেরোয়, কিন্তু মাথাটা অক্ষত ছিল, তাই জ্ঞানটা হারায়নি। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তখনই তোমাকে দেখি। আমার রক্তমাখা দেহটার সামনে ঠাঁই দাঁড়িয়েছিলে অ্যাম্বুলেন্সটা আসা অবধি। আমার চোখ দুটো পৃথিবীর শেষ আলো তোমার ওই চোখ দুটোতেই দেখেছিল তিতাস। কি শান্ত আর গভীর ওই দুটো চোখ। তোমার চোখের দিকে তাকিয়ে আমি এই পৃথিবী ছেড়েছিলাম, কিন্তু এই চোখ দুটোর মায়া কাটাতে পারিনি। আমি মুক্তি পাওয়ার চেয়ে অনেক বেশি চাই তোমার কাছে থাকতে, তোমার কাছে আসতে চেয়েছিলাম। তাই এই ওয়েব মিডিয়ামটাই বেছে নিয়েছিলাম তোমার কাছে আসার জন্য তিতাস। তোমাকে সব কিছু বলতে পেরে খুব হালকা লাগছে তিতাস। তুমি হয়তো এবার কোনো মন্দিরে বা সাধুর কাছে যাবে আমার থেকে মুক্তি পেতে। ওইসব কিছু দরকার নেই তিতাস, ওইসব কিছু দরকার নেই। একবার বলে দিও আমি চলে যাব, আমি চলে যাব তিতাস, আমি চলে যাব। তবে একটা কথা বলি, আমার আজ শরীর নেই বলে কি আমাদের সম্পর্কটা সম্ভব না? তুমি তো শরীর চাওনি তিতাস, মন চেয়েছিলে, যে তোমায় বোঝে, ভালোবাসে। আমার সেই মনটা আছে তিতাস, আমার সেই মনটা আছে। লেখাটা পড়ে তিতাস মুখ চেপে কাঁদতে থাকে। সব ভয়, আতঙ্ক ধীরে ধীরে দূর হয়ে যায়। তিতাস চোখের কোণে জমা জল মুছতে মুছতে টাইপ করে, ভালো থেকো মেঘ। যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে আমি সেই জীবনে শুধু তোমাকেই চাই। তিতাসের গাড়িটা আস্তে আস্তে হারিয়ে যায় মনহীন মানুষের জঙ্গলে। সেদিন তিতাস মেঘকে চলে যেতে বলে নিজেকে মুক্ত করেছিল, না মেঘকে মুক্তি দিয়েছিল, সে বিচারের দায়িত্ব পাঠকের ওপরেই ছাড়লাম। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর আপনারাও চাইলে নিজের গল্প আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের দ্য ক্যালকাটা মোশনস জিমেলে, THECalcattamosensgmail.com মেইল করে অথবা 9749463687 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকের জন্য আমাদের গল্পের আড্ডা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে প্রতি রবিবার ভারতীয় সময় রাত 10টায় এবং বাংলাদেশের সময় 10:30 দ্য ক্যালকাটা মোশনস পেজে। আজকের গল্প এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন। সর্বদা হাসি খুশি থাকুন। শুভরাত্রি।